আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি একজন সৌদি প্রবাসী, সেই সঙ্গে আমি একজন গর্বিত বাংলাদেশী। বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং প্রেক্ষাপট নিয়ে আমাদের মতো সাধারণ মানুষ এবং বিশেষ করে যারা প্রবাসী তাদের চুপ থাকা, দূরে থাকা অনেক মঙ্গলজনক। তারপরেও যেহেতু দেশের রাজনীতি এবং সচেতন একজন মানুষ হিসাবে সবসময় খোঁজখবর নিতাম এবং নিজ চোখে অনেক দৃশ্যের সাক্ষী ছিলাম। বিশেষ করে ২৪শে গণঅভ্যুত্থান, ওই সময়কালে আমি বাংলাদেশে ছিলাম। আন্দোলন, সংগ্রাম নিজের চোখে দেখেছি এবং অনেক মানুষের নেতৃত্ব আমার ভালো লেগেছে ইত্যাদি। দেশের প্রেক্ষাপটটা যেহেতু আমার কম বেশি জানাশোনা, তাই অনেক বিষয় আসলে কথা না বললে অস্বস্তি বোধ করি। বুকের ভিতর একটা ব্যথা অনুভব করে, মাঝে মাঝে এটাকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে এড়িয়ে চলি। তবে যাই হোক, বর্তমান বাংলাদেশে আমরা আসলে যা দেখতেছি, আমার মনে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলি আছেন তারা কখনোই আমাদের জনগণের চিন্তা আসলে করেননি। তারা কখনোই আসলে জনগণের সেবক হয়ে উঠতে পারেনি। তারা প্রত্যেকেই এক একটা দোকান। তারা প্রত্যেকেই নিজ নিজ প্রোডাক্ট, নিজ নিজ ইনকাম, নিজ নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই আসলে কাজ করে গেছেন। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, বিগত ৫০ বছরের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে, আমি যদি বলি সবচেয়ে জনপ্রিয় একটি সরকার হচ্ছে বর্তমান ইউনূস সরকার। ২৪-এর যে অভ্যুত্থানের পরে একদম সর্বদল মত মানুষের যে সমর্থন নিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সরকার হচ্ছে এটি। এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম যদি কোনো সরকার থাকে আগামী ৫০ বছর এবং বিগত ৫০ বছরের ভিতরে, আমার মনে হয় ডক্টর ইউনূস হবেন সবচেয়ে দুর্বলতম সরকার। অনেকগুলি কারণ আছে। আমরা ২৪-এর পর, গণ অভ্যুত্থানের পর আমরা সবাই একটা স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশ হবে। এবং নতুন রাজনৈতিক দল হিসাবে এনসিপিপি, অথবা আমরা আসলে যাদেরকে এনসিপিপি আসলে বলতে, একটি রাজনৈতিক দল বলতে আমরা আসলে বৃহৎ আকারে বুঝি। কিন্তু এনসিপি যে দলটি, এটি আসলে ১০-১২ জন বা ১৫ জনের ভিতরেই সীমাবদ্ধ। তাই এটিকে আসলে সর্ববৃহৎ বা একটা অন্যরকম বিএনপি, জামায়াত বা চরমনাই পেশাব অন্য সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আসলে এটাকে এখনও মেলানোর মতো সময় আসেনি। তো যাই হোক, এই যে নতুন নেতৃত্বে যারা ছিলেন এবং ২৪শে গণঅভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিলেন, বিশেষ করে আমরা তাদের মধ্যে একটা স্বপ্ন দেখেছিলাম। আমরা আসলে ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশে একটি নতুন দিগন্তের সূচনা তৈরি করবেন এবং আমরা আসলে যেমন বাংলাদেশ চাই, হ্যাঁ, এটি নির্মাণে ডক্টর ইউনূস যথেষ্ট ছিলেন, আমরা এরকমটা ভাবতাম। কিন্তু দুর্ভাগ্যজনক আসলে আমরা সেইখানে আসলে এখনও যেতে পারিনি। আমাদের প্রশাসনিক, আমাদের অর্থনৈতিক, আমাদের রাজনৈতিক, আমাদের যে জনগণের সাথে আমাদের যে উপদেষ্টা এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিদের যে সম্পর্ক, আমরা আসলে যা দেখতেছি, আমাদের ভবিষ্যৎ আসলে খুব একটা ভালো বলা যায় না। আপনি অবাক হবেন, বিগত ১৬ বছর তো দূরের কথা, আমার মনে হয় বিগত ৫০ বছরেও এমন ঘটনা বাংলাদেশে নজিরবিহীন যে একটি অঞ্চল থেকে টনের টন পাথর গায়েব হয়ে যায়। অথচ ওই পাথরগুলি যেখানে আছে সিলেটের, তার থেকে ২০ গজ দূরেই আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড পাহারা দিচ্ছেন এবং ট্যুরিস্ট পুলিশ আছে ওইখানে। হ্যাঁ, তো যেখানে বর্ডার গার্ড, যেখানে পুলিশ, যেখানে স্থানীয় লোকজন, যেখানে স্থানীয় রাজনৈতিক, সবার একটা জমজমাট উপস্থিতি, সেখান থেকে টনের টন পাথর গায়েব হয়ে যায়। এমন ইতিহাস তো বাংলাদেশ আমরা কখনোই দেখিনি। এবং পত্রিকা খুললে, নিউজ পেপার খুললেই দেখবেন ধর্ষণ, হত্যা, নানান অঘটন, যেগুলি আসলে আমরা বিগত ১৬ বছর ১৫ বছরে অতটা দেখিনি। এমনকি কি বলে এটাকে, গার্লফ্রেন্ডের হাতে পিস্তল দিয়ে রেস্টুরেন্টে এরা মজা করতেছে। অর্থাৎ রিভলভার বা পিস্তল এত ইজি হয়ে গেছে, এত সস্তা হয়ে গেছে যে এটা নিয়ে এখন মানুষ রেস্টুরেন্টে খেতে যায়, গার্লফ্রেন্ডের সাথে দেখা করার সময় সাথে নিয়ে যায়,
হ্যাঁ, কেউ সেফটি নিরাপত্তার জন্য এয়ারপোর্টে ধরা খায়। তো এই যে একটা ব্যাপার, এইরকম বাংলাদেশ কিন্তু আমরা আসলে চাইনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের রাজপথ, ঢাকার যে রাজপথ, এমন কোনো দিন নাই, এমন কোনো সপ্তাহ নাই যে একটা মিটিং, মিছিল, অবরোধ হয় না। আসলে আমরা যদি জনগণের জন্য কাজ করি, আমাদের রাজনৈতিকবিদদের যদি উদ্দেশ্য জনগণের কল্যাণ হয়, তাহলে ঢাকার রাজপথগুলি ঘন্টার পর ঘন্টা অবরোধ রেখে সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করে আমরা আসলে কোন জনগণের জন্য কাজ করি, এটাও আসলে আমাদের প্রশ্ন থেকেই যায়। তো